সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে। আজকে জুলাই শহীদ দিবস এবং আনুষঙ্গিক বিষয় হলো গণতন্ত্র, ষড়যন্ত্র এবং জলাবদ্ধতা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আজকেই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এরপর সিনিয়র সাংবাদিক মিজানুর হোসেন বুলবুল, আপনাকেও আমরা স্বাগত জানাই। এবং এই অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচার করা হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আপনারা অনুষ্ঠানটি মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেল দেখতে পাবেন। শুধু দর্শক, প্রথমেই আমরা আলোচনায় যেতে চাই যে আজকের যে শহীদ দিবস, এই শহীদ দিবস জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ দিবস, জনগণ অভ্যুত্থানের যে শহীদ দিবস, যারা শাহাদত বরণ করেছিলেন, যারা গণতন্ত্র এবং আমাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা নিজেদের প্রাণদান করেছেন, এর চাইতে আর কি এমন কঠিন কি হতে পারে। আমরা তাদের যে গভীর শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানানোর জন্য আমি প্রথমেই মিজানুর হোসেন বুলবুল সাহেবকে বলি যে এই প্রসঙ্গে আপনি কিছু বিশ্লেষণ করুন। ধন্যবাদ নান্নু ভাই, আমার ধন্যবাদ সহ-আলোচক আমাদের শাহিন ভাই। আজ আমরা এমন এক দিনে দাঁড়িয়েছি, আজ 16ই জুলাই 2026, আজ থেকে প্রায় 2 বছর আগে 16ই জুলাই 2024 সালে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। কেন বুক পেতে দিয়েছিলেন? একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশের 20 কোটি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, ফিরিয়ে আনা। ফ্যাসিস্ট সরকারের শাসন শোষণে নিষ্পেষিত জাতিকে মুক্ত করার যে দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, সেই দৃশ্য সারা পৃথিবী সহ আমরা দেখেছি এবং তারই রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ আজ আমরা পেয়েছি। নতুন সরকার পেয়েছি, নতুন জাতি পেয়েছি, নতুন আকাঙ্ক্ষা পেয়েছি, নতুন আশার সঞ্চার হয়েছে। যে আশার উপরে ভিত্তি করে আজ নতুন সরকার দেশ পরিচালনা করছে। অর্থাৎ তারা যে 17 বছর ছিল যে সরকার, তারা মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের পতাকাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটা সত্য, তাই না? এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেননি। তারা মুখে শুধু চেতনা বিক্রি করেছে। ফ্যাসিস্ট 17 বছর যে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। তারা মুক্তিযুদ্ধের স্মারক থেকে সোনা চুরি করেছে। মুক্তিযুদ্ধের স্মারক যে প্রদান করে সেখান থেকে সোনা চুরি করেছে। তারা দেশকে লুট করতে করতে একেবারে শূন্য করে ফেলেছে। ব্যাংক লুট করেছে, চাকরির বাজার লুট করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। একটি দেশের পায়ের নিচে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পদদলিত করেছে। তারা নির্বিচারে গুম, খুন, রাহাজানি, অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, হেন কাজ নেই সেটা করেননি। তারা গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। তারা স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরেছে। স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাকে বিলুপ্ত করে দিয়েছে। এক দল, এক শাসন। তাদের কাছে গণতন্ত্রের কোনো সিটেফোঁটা ছিল না। যেদিন থেকে বাকশাল কায়েম করেছে 1975 সালে, সেদিন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে গণতন্ত্র কোনোদিন আশা করা যায় না। তাদের কাছে গণতন্ত্র আশা করা মানেই হচ্ছে সেই তেলাকাটার মতো, যে তেলাকাটা মুন্ডুহীনভাবে 10 দিন বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার গণতন্ত্র। সেই জায়গা থেকে উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা, কথায় একেবারে টপ টু বটম
সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে মুখ পেতে দিয়েছে। এবং প্রায় 1400 ছেলে মেয়ে এবং অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবাই বুক পেতে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা গানশিপ, যেমন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তারা সরাসরি গুলি করা হয়েছে, ব্রাশ ফায়ার দিয়ে মারা হয়েছে, এবং প্রায় 30,000 আহত হয়েছে, যাদেরকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে, যারা সেই এখনও সুন্দরভাবে তারা কিন্তু তাদের জীবনযাপনে ফিরে আসতে পারে নাই। তারা বাংলাদেশের চাকরির সুস্থভাবে এখনো ফিরে আসতে পারে না, তারা এখনও অসুস্থ, তারা চিকিৎসা চলছে। প্রায় 93% কোটার মধ্যে নিয়ে তাদের নিজস্ব লোকজনকে চাকরি দিয়েছে। 100 জনের মধ্যে চাকরি হবে, 93 জন ফ্যাসিস্টের লোক। এটা করেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে। 10টা কোম্পানি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবার বাংলাদেশকে, তারা সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করেছে। কথা বললেই গুলি, কথা বললেই গুম, কথা বললেই হামলা, কথা বললেই হেলমেট বাহিনী, কথা বললেই তার কোনো খবর নাই। এমন কিছু কারণে 71 সাল ভুলে গেছে তারা, 90-এর গণ অভ্যুত্থান ভুলে গেছে, এবং 24-এর গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি জুলাই বিপ্লব, আজ আমাদের বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে। নতুন স্বাধীনতা দিয়েছে বলছেন। জি, আপনাকে পরে আসবো। বুলবুল সাহেব বললেন নতুন স্বাধীনতা দিয়েছে। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, উনি যে কথাগুলো বললেন, এই কথার এত পাপ, এত অন্যায় করবার পরে তাদের মধ্যে কি বিন্দু মাত্র কোনো অনুশোচনা এসেছে? আর যদি অনুশোচনা না আসে, আমরা শোনা যায় যে তারা প্রবেশ করবেন বা আসবেন, কিভাবে আসবেন? আপনি নিজে বলুন যে তাদের অনুশোচনা আছে কিনা। আপনি বলুন, বিশ্লেষণ দিন আপনি, উনি যেভাবে বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভির দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক বুলবুল ভাইকে ধন্যবাদ। বুলবুল ভাই সংক্ষেপে মোটামুটি একটা চিত্র তুলে ধরেছেন। এখন আপনি যে কথাটা বলছেন অনুশোচনার কথা, অনুশোচনা কেন থাকবে? মানবিকতা বলতে কোনো জিনিস তো তাদের ভেতর নেই। যদি মানবিকতা থাকে, একটা আওয়ামী লীগের কর্মী, একটা আওয়ামী লীগের সমর্থক আজকে পর্যন্ত বলে নেই যে আমাদের এই এত তরুণের গুলি চালানো। সাংবাদিকদের মধ্যে কেউ বলেছে? কোনো সাংবাদিকদের মধ্যেও, মানে আওয়ামী সাংবাদিকদের মধ্যে কেউ বলেনি। কেন বলেনি? কারণ তারা মনে করে, তাদের যে বক্তব্য, তারা যে জিনিসটা এখনো বলতে চায় যে জুলাইয়ের যে অভ্যুত্থান, ওইটা একটা ষড়যন্ত্র ছিল, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে, শেখ হাসিনা তাদের ভাষায় সেটা নির্বাচিত সরকার, তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হটানো হয়েছে। এবং সেই কারণেই এই বক্তব্যটাকে এস্টাবলিশ করার জন্য তাদের কিছু মিডিয়া আছে, তাদের কিছু ভাড়াটে টকশোজীবী আছে, তাদের কিছু সাংবাদিক আছে, তারা কিন্তু সেটা এখানে থেকে সেই চেষ্টা করছে। এখন যেহেতু গণমাধ্যম মুক্ত, অবাধে কথা বলা যায়, মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই সুযোগটা কিন্তু এখন তারা নিচ্ছে। এবং এই ফ্যাসিস্টদের সমর্থকদেরকে উজ্জীবিত রাখার জন্যে, তাদেরকে মানে সচল রাখার জন্যে মাঝে মধ্যেই তারা বলছে যে এই আসলো, এই আসবে। আপনি জানেন যে কয়েকদিন আগে রয়টার্সের একটি রিপোর্টের বরাত দিয়ে বলা হলো যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসি, এবং নিয়ম হলো যে 90 দিনের মধ্যে যদি আপনি আপিল না করেন, এরপরে আর আপনার আপিল করার সুযোগ নেই। তার এই রায় হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, সুতরাং আর আপিল করার কোনো সুযোগ নেই, অথবা আদালতে আত্মসমর্পণ করার সুযোগ নেই। সুতরাং এই যে বক্তব্য প্রচার, এটা কিন্তু টোটালটাই ভুয়া, আসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক গণ আন্দোলনের মুখে যখন লেজ গুটিয়ে পালিয়ে যায়, সে আবার দেশে ফিরে আসে, এটা নজিরবিহীন, এরকম কোনো রেকর্ড নেই। কিন্তু এটা কেন বলছে হলো যে যাতে করে এই যে গোষ্ঠী এখনও আছে, তারা যাতে একটু উজ্জীবিত থাকে, তারা যাতে মানে নিজেদেরকে ধরে রাখে। এখন আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে, বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছে, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব বলেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়েছে, যে তার আর আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। আসলেই শুধু রায় কার্যকর ছাড়া আর কিছুই করার নেই। হ্যাঁ, তার একটা সুযোগ আছে, উনি দেশে এসে রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা চাইতে পারে, এই একটা সর্বশেষ আছে।
তিনি চেষ্টা করে দেখতে পারেন যে তার আমলে নির্বাচিত রাষ্ট্রপতি দেশে তো কিন্তু এখনো তার জন্য তাকে এসে আত্মসমর্পণ করতে হ্যাঁ অবশ্যই ধরা দিতে হবে, তখন তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। চাইতে পারেন, এছাড়া আর কোনো বিকল্প নেই। এখন তারপরেও এসব প্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে কেন? এটা হলো একটা ষড়যন্ত্রের একটি পার্ট। কি ষড়যন্ত্র? এখানে যাতে অস্থিতিশীলতা তৈরি হয়, এখানে যাতে আপনার স্বাভাবিক কথা না হয়। ধরেই আমি প্রশ্নটা করি। একটা হয়েছে, খবর ছাপা হয়েছে প্রথম আলোর, সেটা ফেসবুক অন্যান্য জায়গায় এসেছে, সেটি হলো ফরিদপুরে ছাত্রদের উপর পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে অনেকে নিহত হয়েছে। তো হঠাৎ অন্য একটা টেলিভিশনে বললো যে এটা একটা মিথ্যা জিনিস, সেটা তারা নিজেরা চেক করে দেখেছে, প্রথম আলো এ ধরনের কোনো খবর ছাপা হয়নি। এইটা হয়েছিল 2024 সালের যে আন্দোলন হয়েছিল, সেটা নিয়ে এসে ওখানে যোগ করে আবার একটা অস্থিতিশীল পরিবেশ, যেটা আপনি বলছেন। এটা আপনি ঠিকই বলেছেন। আপনি যেটা প্রথম আলোর বরাত দিয়ে যেটা করা হয়েছে, এটা হলো ফটো কাট করে করা হয়, অর্থাৎ পত্রিকার লোগোটা নিয়ে পুরনো একটা নিউজ তার সঙ্গে পেস্ট করে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় কি জন্য? একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য। আমি সর্বশেষ কথাই যদি বলি, এই যে গত 3 দিন কিন্তু রাজপথ উত্তপ্ত ছিল, আপনি জানেন, আমরা জানি কি নিয়ে, যে এই পরীক্ষা কেন বন্যার সময় পেছানো হয়নি। চিটাং বোর্ডে পেছানো হয়েছে, অন্যান্য জায়গায় কেন পেছানো হয়নি? ওকে, এটা একটু ভুল ডিসিশন ছিল। তথ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সংসদে 300 বিধিতে বিবৃতি দিয়ে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এমনকি এই ছাত্রদের জন্য একটা অপশনও দিয়েছেন, ওকে, যারা পরীক্ষা দিতে পারেনি তারা ওই চট্টগ্রাম বোর্ডের ওই 3টি পরীক্ষা যে দিনে হবে তারা ইচ্ছা করলে ওই সময় দিতে পারে, সেজন্য কোনো অসুবিধা নেই, সেই ব্যবস্থাও রেখেছেন। এরপরেও কিন্তু 2 দিন রাজপথ উত্তপ্ত ছিল এবং এখন আপনি দেখেছেন যে ওই রাজপথে দেখা গেল যে অর্ধেক ছাত্রলীগের কর্মী, পলাতক ফ্যাসিস্টদের সমর্থকরা গিয়ে এই তরুণদের সঙ্গে, এই স্কুল গোয়িং বাচ্চাদের সঙ্গে মিলে কোনো কোনো জায়গায় জয় বাংলা, শেখ হাসিনা স্লোগানও দিয়েছে, সেটাও কিন্তু ধরা পড়ে গেছে। যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেল যে এটা এই ষড়যন্ত্র, তখন কিন্তু এই বাচ্চারা ওরাও ফিরে গেছে যে কিরা আমরা তো একটা ট্র্যাপে পড়ে গেছি, এটা ষড়যন্ত্র। এই যে এখানে অস্থিরতা সৃষ্টি করা, এর পেছনে একদিকে যেমন আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র আছে, অন্যদিকে এখানে জামাতের মধ্যে একটা মানে এই সরকারের ব্যাপারে জামাতের একটু ক্ষোভ আছে। আপনি জানেন যে জুলাই সনদ ইস্যুতে, গণভোট ইস্যুতে পার্লামেন্ট থেকে তারা এই সর্বশেষ যে সংবিধান সংশোধনের জন্য যে 12 সদস্যের একটি কমিটির ডিক্লেয়ার করা হলো, সেখানে বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছে, জামাত সে নাম দেয়নি বা এনসিপি দেয়নি, বরং না দিয়ে তারা ওয়াক আউট করেছে। কেন ওয়াক আউট করেছে? তাদের বক্তব্য কি, না সংবিধান সংশোধন এটা আমরা মানি না। কেন? সংবিধান সংস্কার হবে। আরে ভাই, সংস্কার না সংশোধন এটা তো বড় কিছু না, শাব্দিক পার্থক্য। এবং আমি তো মনে করি সংশোধনটা বরং আরো ওয়াইড, ব্যাপক। আপনি যদি সংস্কার বলেন, সংস্কারটা কি? যে একটা সেন্টেন্সের ভিতরে 2টা শব্দ ভুল আছে, ওইটা চেঞ্জ করা। আর সংশোধন হলে আমি একটা ক্লজই ফেলে দিতে পারি, একটা না না, এটা ষড়যন্ত্রের পার্ট, বুঝতে পারেন নাই তা এটাও পার্ট। আচ্ছা, আপনাকে আমি পরে আসছি, ষড়যন্ত্রের পার্ট উনি বলেছেন আলোচনায়। এখন কথাটা হলো যে বাংলাদেশকে নিয়ে কোনো রকম এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সাবজেক্টও দেওয়া আছে, গণতন্ত্র ষড়যন্ত্র। উনি উত্থাপন করেছেন, শাহীন চৌধুরী সাহেব উত্থাপন করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে এই বাংলাদেশকে নিয়ে কি কোনো বিদেশি ষড়যন্ত্র, বৈদেশিক ষড়যন্ত্র এবং দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র কাজ করছে? যদি সেরকম কোনো কাজ করে থাকে তাহলে বিষয়টা আপনি একটু বিশ্লেষণ করুন খুব সংক্ষেপে। ব্যাপক এবং বিস্তৃতভাবে বাংলাদেশের দেশি এবং বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে নস্যাৎ করা, দেশে অস্থিতিশীল পরিবেশ বজায় রাখা। বর্তমান বিশ্বের যুদ্ধ কিন্তু বলে কয়ে আসে না, ঘোষণা দিয়ে যুদ্ধ হয় না। তারা যুদ্ধ যখন সুপার পাওয়ার যখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তার আগে তারা যে দেশকে টার্গেট করে সেই দেশের অর্থনীতিকে অবশ করে দেয়, বিভিন্নভাবে অবরোধ করে, বিভিন্নভাবে চুক্তির মাধ্যমে, বিভিন্নভাবে তাদের উপরে বাণিজ্যের চুক্তি বা বাণিজ্য পথের উপরে বা বাণিজ্য করার, যেটাকে বলা হয় অর্থনীতি বা দেশের প্রাণ, সেটাকে ক্লপস করে দেয়। আপনি পরোক্ষভাবে না বলে কোন দেশে কি করছে না বলে আপনি আমাদের বাংলাদেশের বিষয়ে, আমরা বাংলাদেশের অর্থনীতিকে ক্লপস করার জন্য
3টা পরাশক্তি কাজ করতেছে আন্তর্জাতিকভাবে, আর এর সঙ্গে দেশি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসররা যুক্ত আছে। তিনটা, এবং বাংলাদেশের যে বঙ্গোপসাগর যে ইকোনমিক জোন আমাদের সবচেয়ে বড় যেটা, এবং এইখানে রয়েছে আমাদের তরল সোনা, যেটাকে বলা হয় এক মুঠো বালি। বিশ্বে এখন চলে হচ্ছে সেমিকন্ডাক্টরের পাওয়ার হচ্ছে পারমাণবিক বোমার থেকে বেশি, যেটা দিয়ে বিশ্ব চলে, যেটা দিয়ে আমেরিকার পারমাণবিক বোমা চলে, যারা সাবমেরিন চলে, সব দেশে মোবাইল চলে, টেলিল চলে, আমরা যে ক্রল করে কথা বলছি এখন সেটাও সেমিকন্ডাক্টরে চলে। এই সেমিকন্ডাক্টর তৈরি করার জন্যই লাগে হচ্ছে বালু বা মাটি, এবং আমাদের বঙ্গোপসাগরের পানির নিচে রয়েছে বিশাল পরিমাণে এই খনিজ সম্পদ। এবং পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর তৈরি করে তাইওয়ান যে খনিজ সম্পদ নেয় চায়না থেকে, সেটা ফুরিয়ে আসছে। এখন বিশ্বের সুপার পাওয়ারদের টার্গেট হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এবং এই বঙ্গোপসাগর দিয়ে আমেরিকার হচ্ছে ইন্দো প্যাসিফিক জোন, ইন্ডিয়ার হচ্ছে ভারত মহাসাগর, আর আমাদের হচ্ছে বঙ্গোপসাগর। এখান দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, একটা সুপার পাওয়ার, তার বিশ্ব বাণিজ্যের, তার নিজস্ব বাণিজ্যের 80%। আচ্ছা, আপনি প্রশ্ন অনুযায়ী উত্তর দিন। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের বিষয়টা আপনি ব্যাখ্যা করেছেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে বর্তমানে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা কাজ করতে চাচ্ছি, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে আমাদের কোনো রকম দ্বন্দ্ব বিরোধ নাই, বৈরিতা নাই। সেই অনুযায়ী যে পদক্ষেপ নিয়ে তারা অগ্রসর হচ্ছেন, এই সরকারের স্থিতিশীলতা নষ্ট করবার জন্য, ধ্বংস করবার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং দেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা শুনব, এর পরবর্তী সময়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পথে আমরা পরে যাব। কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারেও আমরা লক্ষ্য করছি, যেটা শাহীন চৌধুরী সাহেব বলছিলেন, যে পত্রপত্রিকাগুলো যে এইভাবে দিয়ে অস্থিতিশীল, পার্লামেন্টে এইগুলো বলা হচ্ছে, এই প্রসঙ্গগুলোই আমরা বেশি করে যাব। আপনি বলুন যে আমাদের এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এবং যে অপপ্রচার করা হচ্ছে, মাঝে মধ্যেই দেখা যাবে যে হঠাৎ করে আরও কোনো একটা পেশাজীবীরা সেখান থেকে ধর্মঘট করলো, মানে আন্দোলন করলো, সেরকম একটা বিভ্রান্ত করতে পারে কিনা, এই প্রসঙ্গে আপনাকে ধন্যবাদ। অবশ্যই সেটা করতে পারে। আমি একটু পেছনে যাই, সেটা হলো 5ই আগস্ট শেখ হাসিনা এবং তার দলবল এবং তার লুটেরারা পালিয়ে গেছে, কিন্তু তাদের যারা সমর্থক, তাদের যারা এজেন্ট, তাদের যারা সুবিধাভোগী, তাদের যারা টাকা পয়সা খেয়েছে, তাদের অনেকেই কিন্তু এখানে আছে, এবং এদের সঙ্গে কিন্তু ওই পালিয়ে যাওয়াদের কিন্তু যোগাযোগ আছে। এবং এই যোগাযোগের কারণেই আপনার মনে থাকতে পারে যে অন্তর্বর্তী সরকারের আমলে কতকগুলো ষড়যন্ত্র তাদেরকে ফেস করতে হয়েছে। একবার আনসার বিদ্রোহ, আনসাররা এসে সচিবালয় দখল করে ফেলে। এরপরে ইসকনের আন্দোলনের নামে পুরা রাস্তাঘাট অবরোধ করে দেওয়া হলো। তারপরে একাধিকবার প্রশাসনিক কু করার চেষ্টা হয়েছে এবং জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে। আপনার মনে আছে একদিন বিচারপতিরা সব ধর্মঘট করে বসে। কেন করা হয়েছে? যদি ইউনূসের অন্তর্বর্তী সরকার সাকসেস হয় তাহলে একটা গণতন্ত্র হবে, গণতন্ত্র হলে দেশ স্ট্যাবল সিচুয়েশনের দিকে যাবে, সেটা যেন না যায়। এবং সর্বোত্তমভাবে চেষ্টা ছিল যাতে একটা ইলেকশন না হয়, একটা অস্থিতিশীল। যাই হোক, এটা আমি অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই যে তারা সকল ষড়যন্ত্র শেষ করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এইরকম রক্তপাতহীন, প্রাণহীন কোনো নির্বাচনই হয়নি। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে 3টি ইলেকশন হয়েছিল, সেখানেও কিন্তু দু একটা কোন কারণে আপনার মনে থাকতে পারে। কিন্তু এই প্রথম যে স্বতঃস্ফূর্তভাবে একটি নির্বাচন এবং চমৎকার একটি সরকার উপহার দিয়ে চলে গেছে, কিন্তু তা গেছে অন্তর্বর্তী সরকার গেছে, কিন্তু ষড়যন্ত্র যায় নাই, ষড়যন্ত্র রয়ে গেছে। এখন সেই ষড়যন্ত্রটা তারেক রহমানের সরকারের বিরুদ্ধে, যেহেতু তারেক রহমান ক্ষমতায় এসে তিনি কিছু নতুন আইডিয়া দিয়েছেন, যেমন ধরেন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড ইত্যাদি, একটা ডাইনামিক, এবং এখানকার পরিবেশ রক্ষা, 5 কোটি গাছ লাগানো, নানান। এটা এখন ষড়যন্ত্রকারীরা দেখছে যদি তারেক রহমান সাকসেস হয়, যদি 5 বছর সে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারে। একটু থামুন, আমরা একটু ব্রেকে যাব। সুধী দর্শক, আমরা একটু বিরতিতে যাব, আপনারা অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক, বিরতির পরে আবার আমরা ফিরে এলাম। এখন আমরা পুরনো প্রসঙ্গ নিয়ে আবার কথা বলছি। শাহীন চৌধুরী, ধন্যবাদ।
যে কথা বলছিলাম আমি, যে তারেক রহমানের ষড়যন্ত্রকারীরা যে জিনিসটা এখন টার্গেট করেছে, যে তারেক রহমানের সরকার যদি সফল হয় 5 বছর, তাহলে কিন্তু তাদের আর ফিরে আসার সুযোগ একেবারেই থাকে না। যে কারণে এখন কিন্তু তারা মরণ কামড় দিয়েছে। বিশেষ করে তারেক রহমানের সাম্প্রতিক দুটি ট্যুরে তারা দেখেছে তিনি কিন্তু গ্র্যান্ড সফল হয়েছেন। মালয়েশিয়াতে লেবার যাওয়া বন্ধ ছিল, সেটা মোটামুটি আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন। এখন চায়নার সঙ্গে যে 17টা 2টি চুক্তি এবং 17টি এমইউ সাইন করেছে, এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে তো আর ফ্যাসিস্টদের উত্তরসূরিদের বা তার পরবর্তী জেনারেশনের এখানে ফিরে আসার এবং আমাদের বহুদিনের সমস্যা হচ্ছে তিস্তা, সেটাও সমাধানের পথে। তিস্তা তো ক্যাটাগরিক্যালি চায়না এখানে সহযোগিতা করবে এবং প্রাইম মিনিস্টার সংসদে এসেও বলেছেন যে কোনো মূল্যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এবং তিনি আরও একটি বড় একটি পদক্ষেপ নিয়েছেন, সেটা হলো গঙ্গা ব্যারেজটার সঙ্গে একেবারে 7 কোটি মানুষ জড়িত, এবং পদ্মা ব্যারেজ, হ্যাঁ, আমাদের এখানে সেই 7 কোটি মানুষ জড়িত। এই কাজগুলো যদি তিনি করতে পারেন তাহলে তাকে সরানো বা কঠিন হবে। সেই কারণেই ষড়যন্ত্র ডালপালা মেলেছে। কীভাবে ষড়যন্ত্রটা করা হচ্ছে? এই দেশের সারাউন্ডিং, বাংলাদেশের বাইরে লাখ লাখ আপনার ফেসবুক আইডি খোলা হয়েছে এবং ভুয়া আইডি, এবং এটা সব অপারেট করে দেন কলকাতা, আগরতলা, এই নানান থেকে, এবং একেবারে টেলিফোনে আড়ি পাতা, হ্যাঁ, টেলিফোনে আড়ি পাতা তো আছেই। এবং করে তারা এই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণের ভিতরে ইয়ের সৃষ্টি করা, এবং সেই দিয়ে যাতে রাজপথ যাতে উত্তপ্ত হয়, সেই একটা ষড়যন্ত্র বহাল আছে। আচ্ছা, এবং আমার প্রশ্নের ভিতরে আমি রাখি যে এই যে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, যাতে ষড়যন্ত্র না করতে পারে, তার জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে? তার জন্য একটি প্রশ্ন হলো যে প্রশাসন যন্ত্র আছে বিগত 16-17 বছর ধরে, তৃণমূল প্রশাসন থেকে উপরের স্তর পর্যন্ত অবশ্যই প্রতিটি স্থানে একটি বিশেষ দল, যেটা উৎখাত হয়েছিল, যাকে ফ্যাসিস্ট স্বৈরাচারী বলা হয়, তাদের মানুষই তো বেশি রয়ে গেছে এবং তাদের গুণগত মানও নাই। অনেক ব্যাংক আছে যেখানে গেলে কিছু জানেই না, বুঝেই জানে না। ঠিকই বলছেন। সুতরাং এদের এই সমস্যাটা কিভাবে হবে? এই সমস্যা সমাধানের জন্য যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনি দ্রুত কিছু বিশেষ ব্যবস্থা করে প্রশাসনটাকে ঢেলে সাজাতে হবে। একেবারে এই ফ্যাসিস্টের আমলে যাদের নিয়োগ হয়েছে তাদের চুলচেরা বিশ্লেষণ করে তাদের ভিতরতে অযোগ্য এবং অপদার্থ কর্মকর্তা কর্মচারীদের বাদ করে এটাকে ঢেলে সাজাতে হবে। শুধু প্রশাসন না, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, শিক্ষা বিভাগ বলেন, এমনকি গণমাধ্যম। আমরা যে গণমাধ্যমে কাজ করি, আপনি জানেন, আপনি নিজেও একজন প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব। গণমাধ্যমে বিগত ফ্যাসিস্টের আমলে 40টির মতো টেলিভিশন এখানে হয়েছে, এবং এর কিছু আছে দেশি পয়সায়, কিছু আছে বিদেশি পয়সায়। এবং এই গণমাধ্যমে কারা কাজ করছে আপনি জানেন। এই সরকার কিন্তু এখানে কোথাও হাত দেয়নি, কিন্তু এটাকে আমি মনে করি অতি উদারতা। এই অতি উদারতা এখনও 80% ফ্যাসিস্টদের লোক বসে আছে। কিছু কিছু সাংবাদিক যারা তেলবাজ সাংবাদিক ছিল, কিছু পালিয়েছে, কারাগারে গেছে। কোনোদিনই ছিল না, সেটা হলো আমাদের এত মন্ত্রী, কিন্তু পত্রিকা খুললে কিন্তু মানে মন্ত্রীদের কিন্তু কোনো কাজের কোনো কিছু পরিচয় বা তাদের নিউজ নাই। কারণটা কি? মিডিয়া তো কারণ তো একটাই, মিডিয়ার নিয়ন্ত্রণ দেখা যায় না, কোথায় কাজ করছে না, মিডিয়া অনেক মন্ত্রীর নামও জানে না। মিডিয়ার নিয়ন্ত্রণ তো এখনো ফ্যাসিস্টদের হাতে, মিডিয়ার রিমোট এখনো দেশের বাইরে। কিন্তু এই ব্যাপারে কিন্তু এই সরকার কোনো ইয়েও নিচ্ছে না। আমি একাধিকবার আমার তথ্যমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আবার আসবো এখন আমি আবার আসবো। আমি এখন যাচ্ছি বুলবুল সাহেবের কাছে। আপনি বলুন যে আজকে এই সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে কিভাবে আমরা গণতন্ত্রের পতাকাকে সমুন্নত করে তুলে ধরে আজকের এই শহীদ দিবসে কি কি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি? আপনি একটু বিশ্লেষণ দিন। সরকারের উচিত গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসন এবং অন্যান্য যেটা মানে যাকে নিরাপত্তা যে সমস্ত আছে সব কিছুর ক্ষেত্রে একটি সত্যি কথা বলতে গেলে যে এটার একটা সংস্কারের প্রয়োজন। আপনি বলুন। জি, ধন্যবাদ। সেটা হলো যে আমরা প্রথমে আমি শাইমার সাথে একটা বিষয় যোগ করি যে মাস 2 আগে মানে আমাদের প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়েছে।
জি জি। সচিবালয় থেকে, এবং পরে দেখা গেছে যে ওই ছেলে রয়ের সাথে যুক্ত। আবার অতি সম্প্রতি আমাদের উত্তরাঞ্চলে একটা বিশাল বড় মূর্তি তৈরি করা নিয়ে কথা হয়েছে, তাকে গতকাল বা কি পরশু হয়েছে আপনি স্পষ্ট করে বলুন। মূর্তি, ওই যে রাম মূর্তি, বিশাল বড় রাম হ্যাঁ মূর্তি। সেটা বলুন। এবং সে রাম মূর্তি তাকে তদন্ত করে দেখা গেছে সেও রয়ের সাথে যুক্ত, এবং সে প্রায় 9 কোটি টাকা মতো তার অ্যাকাউন্টে লেনদেন হ্যাঁ, হয়েছে, লেনদেন হয়েছে। রহস্যজনক। আচ্ছা আপনাদের দুজনের কাছে আমি মাঝখানে একটি প্রসঙ্গ বলি যে অতি সম্প্রতি একটি খবর পাওয়া গিয়েছে যে বাংলাদেশে আজকে একটি সরকারকে, একটি রাজনৈতিক দলের সরকারকেই চায় একটি বড় শক্তি ভারত, এবং তার দেশে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এই ইস্যুতে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা কিভাবে আপনার এখানেই হবে? এবং এই প্রসঙ্গে আপনি বলুন। জি, এবং এই যে দুইটা কাজ, এবং এর সাথে সাথে আমাদের গোয়েন্দা তৎপরতার জন্য আমাদের গোয়েন্দাদের অত্যন্ত সতর্ক হতে হবে, এবং আমাদের মিডিয়া যে লাগামহীনভাবে ফ্যাসিস্ট শাসন এবং প্রশাসন এবং ফ্যাসিস্ট সরকারের যে প্রমোট করে যাচ্ছে, এটার উপরেও আমাদের একটু কথাবার্তা বলা দরকার। আপনি অনেক সুন্দর একটা উপস্থাপন দেখলাম যে বাংলাদেশের কোনো প্রিন্ট মিডিয়ায় কোনো মন্ত্রীদের ইভেন দেন প্রধানমন্ত্রীর নিউজ থাকে না, খুব রেয়ার কেস। জাতীয় সংসদে সংস্কার এবং হচ্ছে সংশোধনী, এই দুইটা শব্দ একটা বিশ্লেষণ আসছে যে এখানে 17 জন বিশিষ্ট একজন কমিটি করার দরকার, যে স্থায়ী কমিটি 17 সদস্য। এখানে সরকারি দল থেকে 12 জন সদস্য দেওয়া হয়েছে, জামাত ইসলাম এবং এনসিপি দেবে 5 জন। না 12 জন, সরকারি দলের 7 জন, টোটাল 12 জনের কমিটি, সরকারি দলের 7 জন আর 5 জন বিরোধী দল। 17 আমি যত শুনছি 17। 12। তো এখন তারা 12 জন দিয়েছে, ওরা দেননি। এখন এখানে এনসিপি এবং জামাত কিন্তু তাদের যে ষড়যন্ত্র করতেছে সেটা কিন্তু দৃশ্যমান, কিন্তু বিএনপি এবং আমাদের তারেক রহমান সরকারের শত্রু কিন্তু হাইডে আছে, যেটাকে বলা হয় গুপ্ত, সেটা হচ্ছে ফ্যাসিস্ট। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমাদের দেশের জনগণ কিন্তু আমরা এক না, আমরা সবসময় বিরুদ্ধে আছি। আর ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী, তারা আমাদের বিরুদ্ধে একচাটিয়া বলে যাচ্ছে, তাদের বিরোধী দলের বিরুদ্ধে বলতেছে, তারা সরকারের বিরুদ্ধে বলতেছে, কিন্তু যখনই তাদের জাতীয় ইস্যু আছে তখন তারা এক। তারা যারা বাংলাভাষীদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশি পুশিন করতেছে, একদিকে কাঁটাতারে বেড়া দিচ্ছে, আবার পুশিন করতেছে করে বর্ডারকে উত্তপ্ত করতেছে। যারা আওয়ামী লীগের লোকজন গিয়েছিল তাদেরকে কোনো পুশিন এবং আওয়ামী লীগের লোকজন তাদের পুশিন করতেছে, তাদেরকে আদর আপ্যায়ন করতেছে। তাহলে সেই দেশে কি আইনের শাসন নেই? এবং বাংলাদেশের 3 জন জেনারেল, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নাই, এগুলো কি নাই? এবং ফ্যাসিস্টের 3 জন জেনারেল কলকাতাতে আছে, তারা সল্টলেকে ছিল। অতি সম্প্রতি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হুগলি ব্রিজের কাছে সামরিক এলাকায়, অত্যন্ত সুরক্ষিত জায়গায়। 3 জনই জেনারেল, 2 জন জেনারেল আর 1 জন মেজর জেনারেল। এবং তারা নিয়মিত আমাদের গাজীপুরের যিনি মেয়র ছিলেন, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর, এবং তার মাধ্যমে সিটি সেন্টার 2-তে। আচ্ছা, আপনাদের প্রশ্ন আমি করি, এবং এইগুলোর সাথে বাংলাদেশের যারা আছে, আমাদের মিডিয়ার সাথে যুক্ত, যারা ফোকাস দিচ্ছে, ওই আসছেন, সেই আসছেন, এইভাবে যে জনগণকে উস্কানি দিচ্ছে, কথাবার্তা বলছে, যেটাকে আমরা মব বলি, এবং এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ ভুয়া অ্যাকাউন্ট থেকে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে, এবং ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টসের তদন্ত করে দেখাচ্ছে এগুলো ভুয়া। কিন্তু আমাদের দেশের মানুষ তো টেলিভিশন দেখে না, এখন তো দেখে মোবাইল, ফেসবুক, তারপরে হচ্ছে যেটাকে সামাজিক মিডিয়া, ইউটিউব, এখানে দেখে তারা মনে করে এই আসলো। কিন্তু আসাটা তো অত সহজ না। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ, সেই দল এসে আবার রাজনীতি করবেন, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু তার তো আইনগত বাধাও নেই। কিন্তু সেই দলের যারা পালাই গেছে তারা তো ভিকটিম, তারা কেউ ফাঁসির আসামি, কেউ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, কেউ যাবজ্জীবন প্রাপ্ত। এবং একটা দল যে একেবারে শীর্ষ থেকে শুরু করে সুইপার পর্যন্ত একসাথে পালাই গেছে, ইভেন দেন বায়তুল মোকাররমের খতিবও পালাই গেছে, যে কত অপরাধের সাথে যুক্ত। এবং এরা সামগ্রিকভাবে, সম্মিলিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র, অর্থনৈতিক অবস্থা, এইটাকে নস্যাৎ করার জন্যই তারা চেষ্টা করতেছে। তারেক রহমানের সরকার সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। আজকে বাজারে যান 30 টাকা পেঁয়াজ, বন্যা হলেই 300 টাকা পেঁয়াজের কেজি, এই মরিচের কেজি, কাঁচামরিচ 500 টাকা, ধনের পাতা 150 টাকা পেঁয়াজ। ওই বন্যার সময় তো বাজারে 30 টাকা।
কাঁচামরিচও তো নাগালের মধ্যে, কাঁচা তরকারিও নাগালের মধ্যে, মাছের দামও বাড়ে নাই, মুরগির ডিম বাড়ে নাই, মানুষ তো বাজারে যায়, আপনার মন্ত্রীও বাজারে যায়, সাধারণ মানুষ একই বাজারে যায়, তাদের তো কোনো হাহাকার নেই, কিন্তু হাহাকার তৈরি করা হচ্ছে। এবং বিগত সময়ের আন্দোলনের বিভিন্ন ছবি জুড়ে জুড়ে সেটা প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া পাশের দেশ, তারা কি করতো, বিভিন্ন ছবি জুড়ে দিয়ে বলতো এটা বাংলাদেশে হচ্ছে, এগুলো একচাটিয়া তারা করেছে। এখন ফ্যাক্টস আর ডকুমেন্টস বিভিন্নভাবে দেখার পরে এখন তারা এটা কমাই দিয়েছে, দিয়ে তারা তাদের গতি চেঞ্জ করছে, এগুলো সব বাংলাদেশে পুশিন করো, আমরা 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে দেবো, তারা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসায় দেবে, এতই কি সহজ? এবং এটা দিয়েই কিন্তু বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এত আমরা যা আছি সবাইকে জাতীয় স্বার্থে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। চমৎকার এটা মোকাবেলা করতে হবে। চমৎকার কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি দুইজনের কাছে একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেই জিনিসটি হলো এই যে আজকে যে বাংলাদেশের উপর যদি ভারত অন্যায় কোনো কিছু যদি চাপিয়ে দেয়, তাহলে এই বিশাল দেশের যে জনগণ আছে, বুদ্ধিজীবী আছে, প্রগতিশীল আছে, কমিউনিস্ট পার্টি আছে, সোশ্যালিস্ট পার্টি আছে, সেই সমস্ত মানুষ তারা কি তাদের সরকারকে বলবে না যে বাংলাদেশ হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র, 71-এর মুক্তিযুদ্ধে তারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তাদের প্রতি এই অন্যায় অবিচারটা যেন না থাকে? তো বুদ্ধিজীবীদেরকে এটা করা উচিত না? অবশ্যই আপনার একমত। অবশ্যই, অবশ্যই। এবং একই সাথে আপনাদের দুজনের কাছে আমি বলি যে আজকে আমরা যে আজ সমালোচনা অনেক কিছু করবার পরেও যেন ভুলে না যাই যে 71-এর মুক্তিযুদ্ধ ছিল মহান মুক্তিযুদ্ধ। অবশ্যই এই মহান মুক্তিযুদ্ধে যে কথাটা আমি বললাম এখনই, যে কত প্রাণ দিয়েছে, কত কিছু গিয়েছে আমাদের, কত কষ্ট, দুঃখ, বেদনা, কত অত্যাচার করেছে, নির্বিচারে অত্যাচার করেছে মেয়েদের উপরে, মায়েদের উপরে, বোনেদের উপরে, সেগুলো তো আমরা ভুলিনি। আমরা এই কথাগুলো যেন ভুলে না যাই। আর যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা আহত হয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি যেন আমাদের শ্রদ্ধাবোধ থাকে। সুতরাং এখানে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বা তাদের যারা অনুসারী দল নিয়ে এখন এখানে আছে, সেদিকে কিন্তু আমাদের মস্তিষ্ককে কিন্তু সজাগ থাকতে হবে এবং মনে রাখতে হবে যে কোনো ত্যাগই বৃথা যায় না, কোনো আত্মদানই বৃথা যায় না, তাই না? অবশ্যই অবশ্যই সেটা রাখতে হবে। যেমন সিরাজ শিকদার এর আত্মদানও কিন্তু বৃথা যাবে না, তারও রক্ত বৃথা যাবে না, তেমনি মুক্তিযোদ্ধাদেরও যাবে না, তাই না? অবশ্যই। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই ছিল যারা বিপ্লবের, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেয়, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছিল, সেই মুক্তিযুদ্ধের পতাকাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটারই তো আমরা দেখেছি গত 17 বছর। তো এখন আমাদের 2 মিনিট সময় আছে, আপনার দুজন 2 মিনিট বলুন। চেতনা আপনি এবং যে সংস্কৃতি। আচ্ছা, প্রথমেই আপনি বলুন। নিজে একটা কথা বলেছিলেন যে প্রতিবেশী দেশের সব দল একটি দলকেই ক্ষমতায় রাখতে চায়। এটা যাই হোক ডাইরেক্ট উত্তর দেয়নি, এটা আমি ব্যাখ্যা দিই কেন একটি দলকে ক্ষমতায় রাখতে চায়। শেখ হাসিনার একটা আলোচিত বক্তব্য আছে, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। কি দিয়েছে ভারতকে? ভারতকে কি দেয়নি? আপনার শুধুমাত্র এই ভারতের ইস্টার্ন পার্টে ট্রানজিট দেওয়ার জন্য আপনার পদ্মা সেতু এবং রেল লাইন আপনার এর দিকে নেওয়া হয়েছে। শুধু তাই না, এখানে আপনার আমাদের পোর্ট উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আমাদের ভারত থেকে আমাদের দেশে বিদ্যুৎ সারপ্লাস থাকার পরেও আদানির থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে তাদের লাভ দেওয়ার জন্যে। শুধু তাই, সর্বশেষ যে মিরেশ্বরাই বলে চট্টগ্রামের একটা জায়গায় ভারতের ইপিজেডের নামে 900 একর জমি দেওয়া হয়েছিল, যে জমিতে একজন বাংলাদেশের প্রবেশাধিকার ছিল না, এবং ওইখানে একটি জেটি করা হয়েছিল যেখানে হলদিয়া বন্দর থেকে জাহাজ এসে সেখানে ভিড়ত। এটি একটা ভয়াবহ ষড়যন্ত্রের পার্ট ছিল। 5ই আগস্টের পরে কিন্তু সমস্ত লোক সেখান থেকে পালিয়ে গেছে, এবং সেখানে এখন আপনি জানেন যে ওখানে এখন আমাদের ড্রোন কারখানা। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের জনগণ এবং আমরা যারা বাংলাদেশের মানুষ, তাদের আমাদের একটা মাথায় জিনিস রাখতে হবে, এই ফ্যাসিস্ট যদি কোনোদিন ফিরে আসে, তাকে যদি সাহারা মরুভূমি 5 বছরের যদি শাসন ক্ষমতা অর্পণ করা হয়, তো 5 বছর পরে দেখা যাবে সাহারা মরুভূমিতে বালু সংকট দেখা দিয়েছে, নদী হয়ে যাবে, বালু সংকট, বালু খেয়ে ফেলবে, সে বালু পর্যন্ত খেয়ে ফেলবে যদি ফ্যাসিস্ট না। আচ্ছা, যদি বালি যদি খেয়ে ফেলে, নিচে থেকে কি পানি আসবে না? পানি আসবে না, সে বালু খেয়ে ফেলবে। তাহলে এই ফ্যাসিস্ট যদি আবার আসতে চায়, তাহলে একটা
আমি একটু আগে বলেছি না না না, সেটা আসবে না, আসতে না, চাই- না, চাইলে মানে তো আর- যারা বসাতে চাচ্ছে, মানে তারা যে বসাতে, তাহলে এখানে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা অবশ্যই করতে হবে। ধন্যবাদ আপনাদের যাতে দুইজনকে। তারা শুধু ফিরে না দর্শক, আসতে পারে। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ হলো, আবার দেখা হবে। শুভরাত্রি।